আমাদের চালে আজকে আমরা ইন্দোনেশিয়াকে ছাড়লে ইন্দোনেশিয়া কিন্তু অনেক বড় দেশ, ওদের অনেক বেশি জনসংখ্যা, ওরা কিন্তু আপনার এই চাল খায়, মানে ভাত খায়, ওদের মূল ফুড। সেখানে আমরা তাদেরকে এক্সিট করে আমরা সেই স্বার্থ হিসাবে আমরা সবজি উৎপাদন বলেন, আমরা মাছ উৎপাদন বলেন, আম উৎপাদন বলেন, আলু উৎপাদন বলেন, অনেক আমাদের কিন্তু সাফল্য। এই সাফল্যের যে অর্জন সেটি হলো একটা সময় ছিল সিকিউরিটি ইস্যু। সেই সিকিউরিটি আমরা নিঃসন্দেহে অর্জন করেছি। ডেফিসিট কিছু কিছু ক্ষেত্রে আছে, সেটা আমরা ইম্পোর্ট নির্ভরতা আছে, সেটা উৎপাদনের মাধ্যমে আমাদের ছোট দেশ, ছোট জায়গা, অনেক মানুষ সেখানে কৃষি মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে, অনেক গবেষণা এখানে কৃষি মন্ত্রণালয় আমাদের যে গবেষণা থেকে আসছে, তারা এক্সটেনশন ডিপার্টমেন্ট অনেক কাজ করছে। কিন্তু আমরা কতটুকু নিরাপদ খাদ্য তৈরি করতে পারছি না। অর্থাৎ আমি যে মাটিটা ব্যবহার করছি সেই মাটিটা কন্টামিনেট হয়ে গেছে, ওখানে সেচের যে পানিটা সেটি আপনার পলিউটেড। এখন দেখেন অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় গবেষণা ধরা পড়ছে যে আমাদের চালের মধ্যে হেভি মেটাল ঢেকে গেছে। এখন আমি যতই এটা নিরাপদ তৈরি করি, বা আমি যেমন ধরেন আমাদের রাস্তার পাশে যে হোটেলগুলোতে যে ভাত রান্না হয় সেখানে তো ইসরায়েল এটা কন্টামিনেট হচ্ছে, কিন্তু চালটা তো অলরেডি আপনার কন্টামিনেটেড। তাহলে প্রথম যে জায়গাটা কি, আমরা আমাদের যে প্রসেসে আমরা যে খাবারগুলো উৎপাদন করছি সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু অনেক সমস্যা আছে। যেমন আমাদের এনভায়রনমেন্ট যে ইস্যুগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের ওই জায়গায় প্রথম অ্যাড্রেস করতে হবে। এরপরে এটি বাজারজাত করার যে প্রক্রিয়াটা আছে, প্যাকেজিং করেন অথবা যেভাবে ট্রান্সপোর্ট হয়, আপনি ভালো একটা সবজি, অর্গানিক সবজি বললেন, কিন্তু আপনি ড্রেনের পানি দিয়ে ওটাকে ভিজিয়ে তাজা করছেন, তাহলে তো ওই প্রসেসের মধ্যে এটা কন্টামিনেট হয়ে যাচ্ছে, আমাদের প্যাকেজিংয়ের মাধ্যমে কন্টামিনেট হচ্ছে, আমরা প্রপার কোল্ড চেইন মেনটেন করতে পারছি না। এইভাবে আমাদের মার্কেটিংয়ের যে পার্ট আছে এইখানে কন্টামিনেট হচ্ছে। আর ফাইনালি যে জিনিসটা আমাদের প্রথম প্রেজেন্টেশনে ছিল স্ট্রিট ফুড, বা আমাদের এখানে রেস্টুরেন্ট মালিক সমিতি লোকজন আসছে, আমাদের কি দুর্ভাগ্য, মিনিমাম যারা এটা প্রসেস করে আমাদের একদম যে বলবো যে তাদের বেসিক নলেজ আমরা তাদের দিতে পারি। এখানে রেস্টুরেন্ট মালিক সমিতি অনেক চেষ্টা করছে, এখানে লক্ষ লক্ষ লোক এমপ্লয়মেন্ট হয়েছে, কিন্তু তারা দেখা গেল যে একদম গ্রাম থেকে এসে সেখানে হয়তো কিচেনে ঢুকছে, সে আস্তে আস্তে তার অভিজ্ঞতা থেকে শিখছে, কিন্তু তার মিনিমাম যে একটা হাইজিন বা কিভাবে প্রসেস করতে পারছে। আর সেখানে সবচেয়ে বড় ব্রেকের যে আমরা তেল দিয়ে যে খাবারগুলো প্রসেস করছি, সেই তেলের যে অবস্থা, আমরা এখানে কাজ করছি, এখানে গেইনের লোকজন আছে, আমাদের ইউএসএআইডি পলিসিলিকের লোকজন আছেন, আমাদের হার্ট ফাউন্ডেশন, আমরা সবাই মিলে কাজ করছি। আমাদের স্পষ্ট আইন আছে 2019-এর যে আমাদের খোলা তেল বিক্রি হবে না, আমাদের আইন আছে 2013 যে ইয়েতে আপনার ভোজ্য তেলের মধ্যে ভিটামিন A ফর্টিফাই করতে হবে। আপনার লবণের কিন্তু আমাদের সার্ভিস সিস্টেম যাচ্ছে 2006-এর আইন অনুযায়ী আমরা লবণে আয়োডিন দিতে পেরেছি। লবণের ভেহিকেলের মাধ্যমে আমরা কিন্তু আয়োডিন জনিত যে রোগগুলো এগুলো দেখা গেলো আমাদের স্টাডিতে, এটি কিন্তু অনেকটাই বেরিয়ে যেগুলো আছে বড় বড় রোগ, এগুলো কিন্তু আপনার অনেকটাই আমরা কমিয়ে আনতে পেরেছি। তেলের ক্ষেত্রে আমরা করতে পারিনি, কারণ এখনো আমাদের 65% সয়াবিন তেলের ক্ষেত্রে 65% আমরা খোলা তেল বিক্রি হচ্ছে, পাম তেলের ক্ষেত্রে অলমোস্ট 100% খোলা হিসেবে বিক্রি হচ্ছে। কিন্তু আমার আইন আছে, ভিটামিন এর আইন আছে, আমাদের প্যাকেটজাত আইনে এটা বাধ্যতামূলক। এগুলো কেন করতে পারি, এগুলো অনেক ডিবেট আছে, কিন্তু যে ময়লা পরিবেশে যে মিল ড্রামগুলোতে এই তেলগুলো আপনার রিফিল করা হয়, সেটা কেমিক্যালের ড্রাম, এবং সেটা যে পরিবেশে এটা আমাদের বাজারে আসছে, আমরা যেটা কিনছি, এটি তো আসলে কোনোভাবেই এটি তো আমাদের সেই স্মার্ট বাংলাদেশের লক্ষণ। আমরা স্মার্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছেন, আমরা যাচ্ছি সেদিকে, ডেভেলপমেন্ট হচ্ছে, এই যে সামনে দিয়ে মেট্রো রেল যাচ্ছে, এই মেট্রো রেলের চেহারার সাথে তো আমার ওই গ্রামের চেহারার সাথে তো আমি মিলাতে পারি না। হোটেলগুলোতে অনেক চ্যালেঞ্জ আছে, এই রোডে যে ঘটনাগুলো ঘটলো, ঘটনাগুলো ঘটে এরপরে আমাদের সমস্ত সরকারি প্রতিষ্ঠান আমরা ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু এখানে 13টি মন্ত্রণালয়ের কাজ আছে, আমাদের প্রায় 16-17টা ডিপার্টমেন্ট কাজ করছে। সেখানে আপনার একটা পার্ট হলো আপনার সেই স্ট্রাকচারাল পার্ট, রাজনৈতিক
সিটি কর্পোরেশন, আমাদের ফায়ার সেফটি, আমাদের যে ডিপার্টমেন্টগুলো কাজ করছে, পরিবেশ, এইগুলো তো একটা পার্ট যে তার এখানে সিকিউরিটি ইস্যু যেটা রেস্টুরেন্টে। এবং এখনো বাংলাদেশে বিদ্যমান যে আইন আছে, যতগুলো আইন আছে, সেই প্রত্যেকটা আইন মেনে ঢাকা শহরে অন্তত পক্ষে আপনার কোনো রেস্টুরেন্ট চালানোর মানে আপনার এটা সুযোগ নেই, মানে কোনো না কোনোভাবে আমরা ব্যর্থ করছি। তাহলে কি দাঁড়াচ্ছে যে এই যে হাজার হাজার রেস্টুরেন্ট হচ্ছে, মানুষ এখন রেস্টুরেন্টে খাচ্ছে। বনানী এলাকায় আপনার 11 নম্বরের রেস্টুরেন্টের, আমাদের এই যে খিলগাঁও এলাকা, এই রোডটা এক সময় ছিল, তা এই বা ধানমন্ডি আপনি যদি 27 ইয়ার রোডটা দেখেন, যে আমাদের 7 পশ্চিম রোড, এই যে রেস্টুরেন্টগুলো হয়ে গেল, তাহলে এগুলো কি দেখার কারো দায়িত্ব ছিল না? আমরা এখন যেটা করছি, একটি হলো যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে, এটা প্রাইম অফিসের যে সেক্রেটারি আছে, পিএমওর সেক্রেটারি, উনি এটি দেখছেন। আর আমাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটি হলো এই রেস্টুরেন্টের যে আমরা মনিটরিং করি, সেখানে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ঢাকার ডিসি অফিস, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন এবং আমাদের র্যাব, পুলিশ মিলিয়ে একটা কমিটি আমরা করা হয়েছে। আগামীকালকে একটা মিটিং আছে, সেখানে আমরা দেখছি যে এটার কমপ্লায়েন্সগুলো কীভাবে করা যায়। এগুলো হলো আমাদের মনিটরিং এর পার্ট। কিন্তু ওই রেস্টুরেন্টে যে খাবারটা আসছে, যে খাবার যেটা তৈরি করছে, অনেকগুলো পলিসি সাপোর্ট আমাদের দিচ্ছে। আমরা পদক্ষেপ নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এই যে পোড়া তেল কালেক্ট করে বা স্ট্রিট ফুডের তারা মডেল তৈরি করছে, এই কাজগুলো আমরা করছি। কিন্তু আমার যেটা ধারণা একটু হলো যে আমাদের নিজেদের যতক্ষণে আমরা এই বিষয়ে আমরা সচেতন না হব, ততক্ষণে কিন্তু এটি খুব বেশি রেজাল্ট আসতে পারবে না। আরেকটি হলো এবং সোর্স থেকে আপনার পেমেন্ট পর্যন্ত এই জায়গায় যে জায়গাগুলোতে সমস্যা আছে, এগুলো যদি প্রত্যেকটা অ্যাড্রেস না করা হয়, তাহলে খুব বেশি আমরা সাকসেস দিতে পারবো। এখন খাদ্যে নিরাপদ খাদ্য লাগবে, এটি তো আমরা বলছি যে আমরা এটা নিয়ে কত আইন করছি, কত চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটি, আপনি জাপানে যান, আমার মনে হয় না যে তাদের কোনো জায়গায় এখানে লেখাপড়া আছে যে এটা নিরাপদ খাদ্যের বিষয়। কারণ হলো যে তারা কল্পনা করতে পারে না অনিরাপদ খাদ্য বলতে কি। তাদেরকে সাথে যদি আপনি কথা বলেন যে নিরাপদ খাদ্য দরকার, তারা কিন্তু প্রথমে একটা ধাক্কা খাবে যে নিরাপদ খাদ্য মানে খাদ্য মানেই তো নিরাপদ, তাই না? তাদের কাছে যে অনিরাপদ খাদ্য আছে সেটা তাদের কল্পনায় আসে না। তাহলে আমরা এরকম একটা জাতি, যে জাতি হলো কি এখন স্ট্রাগল করছি। আপনার স্ট্রিট ফুড একটু ব্র্যান্ডিং একটা দেশে, আপনি থাইল্যান্ডে যান, ইন্ডিয়াতে যান, শ্রীলঙ্কায়, আপনি কলম্বোতে আপনার যে বিচের পাড়ে আপনি দেখেন যে কত সুন্দর স্ট্রিট ফুড। আমরা কিন্তু অনেক সময় হোটেলে ডিনার না করে আমরা তো স্ট্রিট ফুড খাচ্ছি। ব্যাংককে তো প্রতিটা রাস্তা আছে, প্রতিটা দেশেই কিন্তু আছে। কিন্তু আমরা কি করছি, আমরা হোটেলে যে বিদেশি আছে অথবা পাশে শোনা যায়, তিনি বিকালবেলা সন্ধ্যায়, মানে আমাদের দেশের ফুড নিয়ে তো অনেক আছে, অনেকের কাছে এটা পপুলার। উনি মনে করেন সোনাটা হোটেল থেকে ধরে কারণ বাজারে গিয়ে ওইখানে দেখলো যে বিরিয়ানি রান্না হচ্ছে, এবং উনি যদি ওই বিরিয়ানিটা খান এই রাস্তার পাশে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে আমরা এই জায়গাটা কিন্তু আমরা কাজ করছি, মানে ওইভাবে আমরা ওই লেভেলে নিতে পারি। এরপরে যেটা আছে যে আপনার স্ট্রিট ফুডের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা হলো যে এটার জন্য কোনো রকম কোনো মেকানিজম নেই, মানে কোনো একটা শৃঙ্খলা নেই। আমরা মাঝে মাঝে যাই আমাদের শিল্পকলার সামনে, আপনার দেখবেন যে তৈরি হচ্ছে, সেখানে আপনার যেভাবে তৈরি হচ্ছে, যেটা আমাদের এই গবেষণা আসলো যে কীভাবে কন্টামিনেট হচ্ছে, সেখানে প্রতিটা স্টেজে সে যে প্লেটটা ইউজ করছে, যেখানে ঝুঁকছে, যে চাকুটা ইউজ করছে, তার হাতে, এগুলো তো আছে। আপনি যেটা বলেন সার্ভিসের অবস্থা ভালো, কিন্তু যে গরম, সেই গরমে আমার মনে হয় 1 ঘন্টা যদি সার্ভিসে থাকে, তাহলে মনে হয় আপনি মনে হয় নতুন তৈরি করা জিনিসটা নিয়ে করেছেন। 1 ঘন্টা স্যান্ডউইচ থাকলে আমার মনে হয় এটা বন্ধ হয়ে যাবে। এবং দেখেন আমরা বিভিন্ন বিয়ের দাওয়াতে যাই, সেখানে আমরা মাম পানি আছে কিনা, আমার বোতলজাত পানি আছে, অথচ আরেকটা গ্লাসে যে আমার ভোনারিটা দিয়েছে, সেই ভোনারিটা যে মাছের বরফ দিয়ে বানিয়েছে, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না। এই জায়গাটা আমরা কত সুন্দর কি করছি, যে ভোনারি খাচ্ছি কি মাছের যে বরফ, সেই বরফের পানিটা ভিতরে দেওয়া, এগুলো আমাদের বাস্তবতা।
আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। কোশ্চেন আছে? একটু সংক্ষেপে বলেন।